ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনি শুনবেন সুলেখক শুভাঞ্জন ব্যানার্জির একটি ভিন্ন স্বাদের কাহিনী, অভিশাপ। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, শুভাঞ্জন ব্যানার্জির কলম থেকে অভিশাপ। আজ দুপুরেই অফিস ছুটি হয়ে গেল। আজকে নাকি অফিসের কোন প্রাক্তন মালিকের মৃত্যুদিন। আমাদের অফিসে বহু মালিক বদল হয়েছে, তাই এটা যে কোন মালিক সেটাও জানি না। আর সত্যি বলতে জানার আগ্রহটাও নেই। ছুটি পাওয়া গেছে, ব্যাস, আর কিছু চাই না। তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়লাম। আজকে কেন জানি না কাজে মন লাগছিল না। অগত্যা ওই ঠেলে ঠুলে নিজেকে তাড়া দিয়েই কাজ করাতে হচ্ছিল। তাই ছুটিটা পেয়ে স্বাধীনতার আনন্দে মনটা যেন ভরে উঠল। অফিস থেকে সবে বেরিয়েছি এমন সময় পকেটের মধ্যে ফোনটা বেজে উঠল। ফোনটা তাড়াতাড়ি বার করে দেখি রানাদা। মনটা যেন আরো ভালো হয়ে গেল। কলটা রিসিভ করে বললাম, হ্যালো। হ্যাঁ, ব্যস্ত নাকি রিতম? না না, বরং ফ্রি বলতে পারো। এইমাত্র একটা ছুটি পেয়েছি জানো। শোন, আমার এখানে চলে আয়, কথা আছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আসছি আমি। খেয়েছিস কিছু? না, খেয়েই যাচ্ছি আমি। নিশ্চয়ই হোটেলে খাবি। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তার দরকার নেই, এখানে এসে খেয়ে নিস। তাই ভর দুপুরে কি আমার জন্য রান্না করবে নাকি? হ্যাঁ, আরে না রে পাগলা, বিরিয়ানি অর্ডার করছি, তুই এবার রাখ, তাড়াতাড়ি আয়। বলেই আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিল রানাদা। আপত্তি জানানোর কোনো সুযোগটাও পেলাম না আমি। অবশ্য মনটা ভালোই হয়ে গেল। রানাদার বাড়িতে দুপুরের ভুরিভোজ মানেই তীর্থও আসবে, আর জমিয়ে আড্ডা হবে। ছুটি পাওয়া আর রানাদার বাড়িতে দুপুরের নিমন্ত্রণ, দুটো মিলিয়ে মন যেন একটু বেশি খুশি খুশি। এবার আমাদের পরিচয়টা দিই। আমি মানে রিতম আর তীর্থ একই স্কুলে পড়েছি। রোল নাম্বার অনুযায়ী আমি ছিলাম প্রথম দিকে আর তীর্থ ছিল মাঝামাঝি। তবে আমাদের বন্ধুত্ব ছিল অন্যদের কাছে বেশ ঈর্ষণীয়। অথচ অদ্ভুত ব্যাপার, স্কুলের গণ্ডি পার করে কেমন যেন যোগাযোগটা বিচ্ছিন্নই হয়ে গেল দুজনের। আমিও কাজের সন্ধানে এসে পড়লাম কলকাতায়, আর তীর্থও চলে গেল কোনো একটা শহরতলিতে। দুজনেই গ্রামে বড় হয়েছিলাম। গ্রাম বাংলার সরল প্রকৃতির মাঝে আমরা মানুষ হয়েছিলাম। তাই শহরে এসে আমি একটু বিপদেই পড়েছিলাম। যে অফিসে চাকরি হলো সেখানে যাওয়ার আগে আরেকটা অফিসে ইন্টারভিউ দিয়েছিলাম। রিজেক্ট হওয়ায় একটু হতাশই ছিলাম আমি। ফলে ওই অফিস থেকে দূরে একটা পার্কে বেঞ্চের মধ্যে গিয়ে বসেছিলাম চুপচাপ। চিন্তা ছিল যে কি করব এখন। বাবা মায়ের সঙ্গে অবশ্য কথা হয়েই গিয়েছিল যে কলকাতায় কোনো একটা থাকার ব্যবস্থা আমি ঠিক করে নেব। চাকরি না পেলেও কলকাতায় থেকেই চাকরির সন্ধান করে যাব। তবু ওই বড় শহরে একা একা লোকের ভিড়ে হারিয়ে যাবার ভয়টা মনের মধ্যে বেশ ছিল। তাই পার্কের বেঞ্চিতে বসে ঠান্ডা মাথায় সবকিছু ভাবছিলাম। তখনই পাশ থেকে একজনকে বলে উঠলেন, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? মুখ তুলে তাকিয়ে দেখি একজন ভদ্রলোক। আমার থেকে বয়সে কিছু অল্প বড় হবেন। এক গাল দাড়ি, মাথার চুল এলোমেলো, চোখে সোনালি ফ্রেমের চশমা, পরনে পায়জামা পাঞ্জাবি, আর ঠোঁটের কোণে হাসি। আমি হেসে বললাম, কিভাবে বুঝলেন? আপনার উস্কো খুস্কো চেহারা দেখে বোঝা কঠিন খুব একটা নয়। সমস্যায় তো পড়েছি দাদা, বলে ভদ্রলোককে সব খুলে বললাম। উনি বললেন, এই সমস্যা আমিই সমাধান করে দিচ্ছি। আমার বাড়ি কাছেই, আপনি সেখানে পেইং গেস্ট হিসেবে থাকতে পারেন। না না, আপনি আমার জন্য ব্যস্ত হবেন না। ভাই, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। তোমার মতো যারা কলকাতার চাকরির সন্ধানে আসে তারা অনেকেই আমার বাড়িতে এইভাবে থাকে। আমি তোমার কোনো ক্ষতি করব না। দেখো, এই যে দেখতে পাচ্ছ আমার গলায় যে লকেটটা ঝুলছে, এটা ঠাকুরের। এটা ধরে আমি তোমাকে বলছি। না না না, ছি ছি ছি, আমি তা বলতে চাইনি দাদা। নিজের ব্যবহারে একটু যেন লজ্জিতই বোধ করলাম। তারপর একটু চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। আসলে ভদ্রলোকের কথায় এমন একটা আন্তরিক সুর ছিল যে তাকে অবিশ্বাস করতে মন চাইল না। ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন তাদের বাড়িতে।
হাঁটতে হাঁটতেই শুনলাম ভদ্রলোকের নাম রানা সেনগুপ্ত। তখনও বুঝিনি ইনি কদিন পর হয়ে যাবেন আমাদের প্রিয় রানাদা। এর পরের গল্পটা সংক্ষিপ্ত। রানাদার বাড়ি গিয়ে তীর্থকে দেখে চমকে উঠলাম। শুনলাম ও চাকরির সন্ধানে এসেছে। আগে যে কাজটা করছিল তার মাইনে নাকি ভালো ছিল না। এখানে একটা জায়গায় ইন্টারভিউ দিতে এসেছে। অল্প কয়েকদিনের মধ্যেই দুজনে চাকরিও পেয়ে গেলাম। মাসখানেক পর দুজনেই ফ্ল্যাট ভাড়া করে আলাদা হয়ে গেলাম। তবে প্রতি রবিবার রানাদার বাড়ি আড্ডা দিতে যেতে দুজনেই ভুলতাম না। তবে আজকে রানাদা যেভাবে ডেকেছেন, এর আগে ছুটি না থাকলে তেমন হয়নি, তাই মনে একটু কৌতূহলী হলো। রানাদার বাড়ি যখন পৌঁছলাম তখন দুপুর 2টো। তীর্থও এসে পড়েছিল, তাই খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে বসলাম। রানাদা একটা সিগারেট ধরিয়ে বলল, আমার দেশের বাড়ি মুর্শিদাবাদে, তোরা তো জানিসই। বহুদিন দেশের বাড়ি যাওয়া হয় না, তাই ভাবছি যাব। তোদের আজ রাখার অন্যতম কারণ হলো আমি তোদেরও সঙ্গে নিয়ে যেতে চাই। আমরা দুজনেই প্রথমে একটু অবাক, তারপরে বেশ আনন্দিতও হলাম। এই ধর, দিন 5 থাকবো ওখানে। ছুটি নিয়ে নিস অফিসে। হ্যাঁ, আজ রাতের ট্রেনে। আজ রাতেই? হ্যাঁ, আজই যাব ঠিক করেছি। আসলে দেশের বাড়ি যাওয়ার একটা বিশেষ কারণও আছে, সেটা তোদের বলছি। তার আগে বল, তোরা যাবি কি না? হ্যাঁ, যাব তো বটেই, আমি উত্তর দিলাম। তীর্থ আমার সাথে একমত হয়েছে দেখলাম। বেশ, আজ রাতের ট্রেনের টিকিট কেটে নিচ্ছি তাহলে। সন্ধ্যে 7টার মধ্যে প্রয়োজনীয় লাগেজ নিয়ে চলে আসবি। এখান থেকে একসাথে স্টেশনে যাব, ঠিক আছে? তুমি জানতে আমরা রাজি হব? তোদের যদি এতদিনে চিনতে না পারলাম তাহলে আর কি করলাম বলতো জীবনে, হ্যাঁ? দুজনেই হাসলাম। রানাদাকে ঠিক এই কারণেই এতটা ভালোবাসি আমরা। আমি জিজ্ঞেস করলাম, রাতে কটার ট্রেন? রাতে 10টার ট্রেন। কিছুক্ষণ নীরবে সিগারেট পান করলাম আমরা। একসময় নীরবতা ভেঙে রানাদাই বলল, এবার আসল ঘটনাটা বলি, শোন। এত তাড়া ছিল না দেশের বাড়ি যাওয়ার, কিন্তু ওখানে কিছু রহস্যময় ঘটনা ঘটছে, তার জন্যই এত তাড়াহুড়ো করে যাওয়া। তোরা তো জানিস রহস্যের প্রতি আমার বরাবরের টান। কয়েকটা ঘটনা যে শুধু ঘটেছে তা নয়, শেষ যেবার দেশের বাড়ি পৌঁছলাম সেবার আমি নিজেও একটা ঘটনার সাক্ষী হয়েছি। এই ঘটনাগুলো আমাকে আরো বেশি ভাবাচ্ছে। বলি শোন তাহলে। আমার সঙ্গে ঘটা ঘটনাটা দিয়ে শুরু করি। গত বছরের ডিসেম্বরের প্রথম দিকে আমার গ্রামের বাড়িতে গেছিলাম, তবে একা নয়, কয়েকজন বন্ধু মিলে। সুজয়, আমি, সুনীল, অনুপম 4 জনে মিলে বেড়াতে গিয়েছিলাম। মানে বেড়ানোটা ওদের জন্যই, আমার তো শেকড়ের টানে যাওয়া। যাই হোক, তো একদিন সন্ধে নাগাদ 4 জনে ঠিক করলাম বনফায়ার করব। ওখানে জঙ্গল মতো জায়গাও আছে বেশ কিছু জায়গাতে, তাছাড়া দেশি মোরগ পাওয়ারও সুবিধে ছিল। তাই রাতের দিকে মোরগ সহ বাকি প্রয়োজনীয় জিনিস নিয়ে চললাম আমরা। আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা জায়গায় পুরনো একটা মন্দির আছে। সেই মন্দিরটার চারপাশে একটা জঙ্গল মতো তৈরি হয়েছে। সেখানেই একটা জায়গা পরিষ্কার করে আমরা বসলাম। মোরগ রোস্ট করে হুইস্কির বোতল খুললাম আমরা। কাছেই একটা ছোট জলাশয় ছিল, সেখান থেকে ভেসে আসছিল মৃদুমন্দ ঠান্ডা বাতাস। মদের সঙ্গে চিকেন খেতে খেতে টুকটাক গল্প করছিলাম আমরা। মদ খেয়ে আমাদের একটু ঝিমুনি মতো এসেছিল, সঙ্গে শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছিল। মানে মোটামুটি আমেজ এসে গিয়েছিল পুরোপুরি। তো তখন সুনীল বলল, আর গল্প বল না রানা। আমি বললাম, আমাকে দেখে কি তোর লেখক বা গল্প বলিয়ে বলে মনে হচ্ছে? তা নয়, কিন্তু সবাই তো কিছু না কিছু গল্প জানে, তাই না? এই ওয়েদারে ভূতের গল্প জমবে ভালো। কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল, এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা নিয়ে একটা গল্প শুনেছিলাম মায়ের মুখে। সেটাই বলতে শুরু করলাম ওদের। আমার গল্প শুনতে শুনতে সকলেই একটু আধটু নেশা করছিল। মন্দিরের গল্পটা অনেকটা এইরকম। মন্দিরটা নাকি আমার ঠাকুরদার আমল থেকে আছে। ওই মন্দিরে নাকি এক সময় নরবলিও দেওয়া হতো, তবে একবার উপযুক্ত লক্ষণযুক্ত বলি পাওয়া গেল না। মন্দিরের পুরোহিত জানালেন, উপযুক্ত লক্ষণযুক্ত বলি না পাওয়া গেলে কন্যা, শিশু আর একটা কাল সর্প একসঙ্গে বলি দিতে হবে।
এমন বিচিত্র নিয়ম শুনে সকলে যেমন অবাক হলো, তেমন ভয় কেঁপে উঠল। বিশেষত যাদের ঘরে শিশুকন্যা রয়েছে তারা সব থেকে বেশি ভয় পেল। কেউ কেউ তো নিজেদের মেয়েদের গ্রামে বা মামার বাড়িতে পাঠিয়ে দিল। একটা কাল সর্প জোগাড় করতে বেশি দেরি হলো না। গ্রামে বেঁধেছিল, তারা ধরে দিল। কিন্তু কন্যা সন্তান জোগাড় করতে গিয়েই মুশকিলটা হলো। এদিকে নরেন সাহা বলে একজন গৃহস্থের স্ত্রীর সন্তান প্রসবের সময় এসেছে। নরেন সাহা খুব দুশ্চিন্তায় আছে। তিনি ভাবলেন যদি কন্যা সন্তান জন্মায় তাহলে বিপদ ঘটতে পারে। তো স্ত্রীকে বাপের বাড়িতে পাঠানোর চেষ্টা করলেও রাস্তায় তার স্ত্রী প্রচণ্ড অসুস্থ হওয়ায় সে কাজ থেকে তাকে বিরত থাকতে হলো। যেদিন তার স্ত্রীর প্রসব হলো সেদিনটা ছিল অমাবস্যা। প্রসবের পর সন্তানকে দেখে বুকের ভেতর কেমন যেন করে উঠল নরেন সাহার। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কিভাবে যেন জমিদারের পেয়াদারা সেটা টের পেয়ে গিয়েছিল। একটু পরেই সবাই প্রবেশ করলো নরেন সাহার বাড়িতে। নরেন সাহা বেগতিক দেখে পালালেন, কিন্তু তার স্ত্রী রয়ে গেল বাড়িতেই। সদ্য প্রসবের পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল সে। পেয়াদারা তার ঘুম ভাঙিয়ে প্রশ্ন করলে স্বাভাবিকভাবেই সে কিছু বলতে পারেনি। পেয়াদাদের ওপর হুকুম ছিল বলির উপযুক্ত কাউকে পেলেই যে কোনো মূল্যে তাকে ধরতে হবে। তো পেয়াদারা সেদিন রাতে ছড়িয়ে পড়ল চারদিকে। সারা রাত গ্রাম তোলপার করে তারা খুঁজে বের করলো নরেন সাহা ও তার সদ্যজাত সন্তানকে। নরেন সাহাকে মেরে আধমরা করে তারা মেয়েটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। মন্দিরের পুরোহিত বলি দেওয়ার আগে বাচ্চাটাকে আর সাপটাকে মন্দিরের গর্ভগৃহে কিছুক্ষণ বন্ধ করে রাখলেন। এটা নাকি বলি দেওয়ার আগের আচার। একটু পরে যখন দরজা খোলা হলো দেখা গেল একটা ভয়ানক দৃশ্য। সাপটা বাচ্চাটাকে পাকে পাকে জড়িয়ে ফনা তুলে রয়েছে ছোবল দেবে বলে। ঠিক সেই মুহূর্তে পুরোহিত একটা দড়ি দিয়ে দুটো প্রাণীকে বেঁধে ফেলেন। বলি দেওয়ার সময় তার হাত একবারও কাঁপেনি। সেদিন রাতেই মারা যান পুরোহিত। মৃত্যু খুবই রহস্যময়। সর্পাঘাতে মারা গেলে মানুষের শরীরে যেমন দুটো ছিদ্র থাকে তেমনই দুটো ছিদ্র পাওয়া গিয়েছিল তার শরীরে, কিন্তু বিষক্রিয়ায় মৃত্যু ঘটেনি। মৃতের বিস্ফারিত চোখ দেখে মনে হয়েছিল সে কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছিল মরার আগে। এরপর নাকি সেই পেয়াদাগুলোও মারা যায় যারা যারা ওই বাচ্চাটাকে ধরে বলির জন্য নিয়ে গিয়েছিল। তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো মন্দিরে যে মূর্তির কথা গল্পে শুনেছি ওই মন্দিরে কিন্তু সেই মূর্তি নেই, বরং একটা শিশুকন্যার পাথরের মূর্তি রয়েছে। তাকে পাকে পাকে জড়িয়ে রয়েছে একটা সাপ। তা আমার গল্প শেষ হতেই অনুপম মনে হলো বেশ ভয় পেয়েছে। সে বলে উঠল, এই চুপ কর এবার। রাত দুপুরে এসব গল্প শুনলে গা শিরশির করে। তোরাই তো শুনতে চাইলি। ও মনে হয় ভয় পেয়েছে। না, মোটেও ভয় পাইনি। ও তাই? তো সত্যি যদি তুই ভয় না পেয়ে থাকিস তবে যা, ওই মন্দিরে যে মূর্তিটা আছে তা গা স্পর্শ করে তার পায়ের কাছে কোনো চিহ্ন রেখে যা। এই পাগলামি করিস না। আচ্ছা চল, আমিও যাব। বলেই সুনীল উঠে দাঁড়াতে গিয়ে একটু টলে গিয়ে নিজেকে সামলে নিল কোনো মতে। আমি বললাম, এই পাগলামির একটা সীমা আছে, চল ফিরে যাই। পেটে বেশি পড়ে গেছে, ভুলভাল করছে, চ। কিন্তু সুনীল সত্যিই একটা অদ্ভুত কাণ্ড করলো। এগোতে লাগলো পায়ে পায়ে। নেশার কারণে বারংবার ওর শরীরটা টলে যাচ্ছিল। ও যেভাবে দুলতে দুলতে হাঁটছিল তাতেই ভয়টা হচ্ছিল যখন তখন মুখ থুবড়ে পড়ে না যায়। আমি বললাম, এই সুনীল দাঁড়া, বলে উঠে দাঁড়ালাম আমি এবং বাকিরা। সুনীল এগোতে লাগলো। এগোতে এগোতে বলল, এই তোদের আসতে হয় আয়, তা না হলে আমি একাই চললাম। বলে ও সত্যিই এগিয়ে গেল। ও যত এগোচ্ছিল ততই ওর হাঁটার গতি বাড়ছিল আর তত জোরেই টলমল করছিল। আমরাও এগোলাম। অবশ্য আমরা যে তখনও খুব একটা আতঙ্কিত হয়েছি তা নয়, আসলে ও মাঝে মাঝেই মদ খেয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। কিছুক্ষণ পর সত্যিই ভাঙা মন্দিরটার কাছে এসে দাঁড়ালো। ওর পিছু পিছু আমরাও গেলাম। তো ও কিছু বলার আগেই মন্দিরের মধ্যে ঢুকে পড়ল। এবার আমি যে ভূতে বিশ্বাস করি তা কিন্তু একেবারেই নয়, কিন্তু ভয় হচ্ছিল ওই পরিত্যক্ত মন্দিরের মধ্যে যদি কোনো সাপখোপ লুকিয়ে থাকে। সুনীল মন্দিরে ঢুকে যাওয়ার পর আমরাও হুড়মুড়িয়ে মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দির অবশ্য আর এখন বলা যায় না, ওটাকে ভগ্নস্তূপ বলেই মনে হয়। ইট খসে পড়েছে জায়গায় জায়গায়। তো মূর্তিটাকে ধরে সুনীল দু হাতে প্রচণ্ড জোরে নাড়াতে শুরু করলো। ওর এই উন্মত্ততা দেখে সত্যি এবার মাথাটা গরম হয়ে গেল আমার। ছুটে গিয়ে ওকে সরিয়ে দিতে গেলাম, কিন্তু ও একটুও নড়ল না।
আমি ব্যর্থ হয়ে পিছিয়ে এলাম, আর তারপরেই ঘটল সেই আশ্চর্য ঘটনাটা। কোথায় যেন বাজ পড়ার ভয়াবহ শব্দ হলো। আমরা লক্ষ্য করলাম মূর্তি ধরে কাঠ হয়ে গেল সুনীল। তারপর কাটা কলা গাছের মতো পড়ে গেল মাটির ওপর। কয়েকবার হিস্টিরিয়া রোগীর মতো কেঁপে স্থির হয়ে গেল ওর দেহটা। আমরা প্রত্যেকে যে আশঙ্কাটা করেছিলাম তাও হয়নি। সুনীল বেঁচে ছিল, তবে কোনো এক অজানা কারণেও জ্ঞান হারিয়েছিল। ঘটনাটা মোটামুটি এই রকম। এতটা বলে একটু থামলো রানাদা। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর বলল, তো এরপর মায়ের থেকে যে কটা চিঠি এসেছে। চিঠি? হ্যাঁ, মায়ের অভ্যেস। এই যুগে দাঁড়িয়েও চিঠি লিখতে ভালোবাসে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বললে বলে তাতে নাকি ঠিক সুখ পায় না। বলে হাসলো রানাদা। তারপর বলল, হ্যাঁ, তো যা বলছিলাম, সুনীলকে নিয়ে সেবার তাড়াতাড়ি ফিরে এলাম। মায়ের চিঠিতে লিখেছিল গ্রামে বেশ কয়েকটা মৃত্যু ঘটে গেছে ইতিমধ্যে, আর অদ্ভুত ব্যাপার, প্রত্যেক মাসের নির্দিষ্ট একটা দিনেই লোক মরে যাচ্ছে। সুস্থ স্বাভাবিক মানুষজন, দেহে শুধু সাপে কাটার মতো দুটো ক্ষত চিহ্ন, অথচ বিষক্রিয়ার কোনো লক্ষণ কিন্তু নেই হতভাগ্য মানুষগুলোর শরীরে। তুমি কি ভাবো ওই বাচ্চাটার অভিশাপে এইসব হচ্ছে এই যুগে দাঁড়িয়েও? না, এই যুগে দাঁড়িয়েও আমরা সব কিছু জেনে উঠতে পারিনি। পৃথিবীর মধ্যে হরদম এমন অনেক রহস্যময় ঘটনা ঘটছে। আমি চাইছি গিয়ে একবার দেখব। চল এখন উঠি, রাতে দেখা হবে। ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। রাত্রের অন্ধকারের কারণে সব জায়গাতেই দলা পাকানো অন্ধকার মনে হচ্ছিল। শুধু একবার একটা ফাঁকা জমি আর তার পাশে একটা পুকুর দেখতে পেলাম। স্নিগ্ধ জ্যোৎস্না এসে সেই পুকুরে পড়তেই মনে হচ্ছিল যেন হীরের কুচি ছড়িয়ে রয়েছে পুকুরের জলে। রানাদা একটা বই পড়ছিল। আমরা ছাড়া কম্পার্টমেন্টে আর কোনো লোকই ছিল না। ভালোই লাগছিল। মাঝে মাঝে তীর্থের সঙ্গে টুকটাক গল্প করছিলাম, আর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম রাতের অপূর্ব প্রকৃতি। রাত 11টা নাগাদ ট্রেন থামলো একটা নির্জন স্টেশনে। আমাদের কম্পার্টমেন্টে একজন উঠলেন। সে ব্যক্তি আমাদের বিপরীত দিকেই বসলেন। সন্ন্যাসীর মতো বেশ, গেরুয়া বসন, চুলদারি বেড়ে একেবারে জঙ্গল হয়ে গিয়েছে যেন। তবে সন্ন্যাসীদের সাথে যেমন চিমটে থাকে সেটা ওনার সঙ্গে নেই, বরং একটা ঝোলা আছে। সন্ন্যাসী একবার আমার দিকে তাকিয়ে হাসলেন। সৌজন্যতাবশত আমিও মৃদু হাসলাম। এরপর কিছুক্ষণ কেটে গেল। একসময় হঠাৎ সন্ন্যাসী রানাদাকে জিজ্ঞেস করলেন, তোমরা তো খুব সাহসী। আমরা তিনজনই অবাক ওনার কথা শুনে। সেটা লক্ষ্য করেই উনি হেসে উঠে বললেন, তোমরা তো ওই মৃত্যুগুলোর কারণ খুঁজতে যাচ্ছ। এবার আমাদের তিনজনেরই বিস্ময়ের সীমা রইল না। রানাদা বলল, কিন্তু আপনি কিভাবে? আমি জানতে পারি। আপনার নামটা জানতে পারি? যতদিন সংসারের মায়াজালে আবদ্ধ ছিলাম ততদিন একটা নাম ছিল বটে। এখন ওই নামের কোনো মূল্য নেই। তবে তোমরা যে রহস্যের সমাধান করতে যাচ্ছ তা সাধারণ নয়। অপশক্তির বিরুদ্ধে যুঝতে হবে। পথটা কিন্তু সোজা নয়। এই মালাটা সঙ্গে রাখো। বলেই ঝোলা থেকে একটা শুকনো সুতো আর পাতার মালা তিনি রানাদার দিকে বাড়িয়ে ধরলেন। সেটা হাতে নিতেই উঠে দাঁড়ালেন সন্ন্যাসী। তারপর একবার আশীর্বাদ করে ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। আমাদের দিকে তাকিয়ে একবার হাসলেন। দুরন্ত গতিতে ছুটছে ট্রেন। সন্ন্যাসী সেই চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন। আমরা ছিটকে উঠলাম এই দৃশ্য দেখে। তাড়াতাড়ি ছুটে গেলাম দরজার কাছে। তখনই যেন কোনো অদৃশ্যের কণ্ঠস্বর শোনা গেল, আমার জন্য চিন্তা করো না, এ খুবই সামান্য ব্যাপার। ট্রেনের ঘটনাটার অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাকি রাস্তা রানাদা কোনো কথা না বলে গুম হয়ে বসে রইল। যে স্টেশনে আমাদের নামার কথা ছিল
সেখানে পৌঁছতে রাত 2টো বাজল। স্টেশনে নেমে অবাক হয়ে ভাবলাম, একে কি আদৌ স্টেশন বলে? মানে স্টেশন বলতে সাধারণত আমাদের চোখের সামনে যে দৃশ্যটা ফুটে ওঠে তেমন কিছুই নয় এটা। এক টুকরো জমি, কয়েকটা গাছ, ব্যাস। রানাদা আমাদের অবস্থা দেখে হেসে ফেলল। আহা, চল চল, এগো এগো, অবাক হওয়ার কিছু নেই, এখানে স্টেশন এরকমই। আমরা স্টেশন চত্বর ছেড়ে একটা মাঠের মতো জায়গায় এসে পড়লাম। রানাদা বলল, একটা শর্টকাট আছে, রাস্তাটা ভালো নয়, তবে তাড়াতাড়ি পৌঁছবো, তা না হলে আধ ঘন্টা লেগে যাবে। রানাদার নির্দেশিত পথেই এগোলাম আমরা। পথটা সত্যিই সুবিধের নয়, বাঁশবন বলতে যা বোঝায় তাই। তবে এ রাস্তায় মানুষের যাতায়াত আছে বলে অন্ততপক্ষে পা ফেলার জায়গা আছে। চাঁদের আলো এখানে প্রবেশ করছে, চতুর্দিকে ঘন হয়ে দাঁড়িয়ে আছে বাঁশ গাছ। পথে বেশ সাবধানে পা ফেলতে হচ্ছে, কণ্টকাকীর্ণ পথ। কিছুটা এগোনোর পর রানাদা একবার থমকে দাঁড়ালো। আমি বললাম, রানাদা, কি হলো? না, কিছু হয়নি, চল। একটু অন্যমনস্ক গলায় উত্তর দিল রানাদা। আরও কিছুটা এগোনোর পর হঠাৎই একটা বিকট শব্দে চমকে উঠলাম আমরা। রানাদা বলল, আরে ও কিছু না, প্যাঁচার ডাক। রানাদা হাসতে গিয়েও হাসতে পারল না। আমরা আসলে স্বাভাবিক হবার চেষ্টা করছিলাম নানান রকম কথা বলে, কিন্তু এমন একটা অস্বস্তিদায়ক পরিবেশ যে আমরা বারবারই ব্যর্থই হচ্ছিলাম। আরেকটু এগোনোর পর রানাদা আবার দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি হয়েছে বলো তো রানাদা, বারবার থেমে যাচ্ছ কেন? আসলে তখন থেকেই মনে হচ্ছে কেউ যেন পিছন পিছন আসছে। আসলে এতটা ট্রেন জার্নি করে এসেছি তো, তাই মনে হয় মতিভ্রম হয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম রানাদার কোনো হ্যালুসিনেশন হয়নি, কারণ একসঙ্গে দুজনের একই সমস্যা হতে পারে না। এতক্ষণে আমারও যেন মনে হচ্ছিল পিছন পিছন কেউ আসছে। ওরা হাসাহাসি করবে ভেবে আমি কিছু বলিনি ওদের, কিন্তু অস্বস্তিটা আমার বুকের উপরেও চেপে বসেছিল। তবে সে কথা আমি রানাদাকে বললাম না, স্বাভাবিকভাবেই বললাম, ও কিছু না, চলো এগোনো যাক। বলে এক পা এগোতেই রানাদা আবার বলল, না রে, এই রাস্তা দিয়ে কতবার গেছি, কোনোদিনও তো এইরকম মনে হয়নি, আজ হঠাৎ। বলতে গিয়েও থেমে গেল রানাদা। হঠাৎই চিৎকার করে বলে উঠল, এই ঝোপের পেছনে কে বলতো? বলেই আঙুল দিয়ে একটা ঝোপের দিকে দেখিয়ে দিল। আমি চকিতে চোখ ফেরালাম সেদিকে। না, কেউ নেই তো রানাদা, বললাম আমি। এবার যেন কতকটা সম্বিত ফিরে পেয়ে রানাদা বলে উঠল, তীর্থ কোথায় গেল? সত্যিই তো, এতক্ষণে ও মনে হয় অনেকটা এগিয়ে গেছে। তবুও এক অজানা আশঙ্কায় আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। তীর্থের নাম ধরে ডাকতে ডাকতে এগোলাম দুজনে। কিছুটা এগোতেই দেখলাম এখানে বাঁশবনের ঘনত্ব একটু কম। চাঁদের আলো সরু রেখার মতো এসে পড়েছে মাটিতে। যেখানে আলো পড়েছে সেখানে দেখা যাচ্ছে একজন মানুষ মুখ থুবড়ে অচেতন হয়ে পড়ে রয়েছে। তার পরনের পোশাক দেখে তাকে চিনতে আমাদের দুজনের 1 সেকেন্ডও সময় লাগলো না। তীর্থ! দৃশ্যের অভিঘাতে কিছুক্ষণের জন্য বিমূঢ় হয়ে পড়েছিলাম আমরা। সম্বিত ফিরে পেয়ে ছুটে গেলাম ওর কাছে। ওর দেহটাকে উপুর করে আগে নাকের তলায় হাত দিলাম। যাক, শ্বাস পড়ছে, স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। রানাদা নিজের বোতল থেকে একটু জল ওর মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরল তীর্থের। ধর্মর করে উঠে বসল। ওই মেয়েটাকে, ওই মেয়েটা কোথায় গেল রে? বলে আমার দিকে অসহায়ভাবে তাকালো তীর্থ। আমি আশ্চর্য হয়ে বললাম, কোন মেয়ে, কার কথা বলছিস? আরে ওই মেয়েটা, একটু আগেই তো ছুটে গেল ওখান থেকে। বলে যে পথটার দিকে ও নির্দেশ করল সেই পথ দিয়েই একটু আগে আমরা হেঁটে এসেছি। রানাদা বলল, সব খুলে বল তীর্থ, কোন মেয়েটা?
আর তুই বা এখানে এই অবস্থায়? রানাদাকে কথা শেষ করতে না দিয়েই তীর্থ বলে উঠল, বলছি সব বলছি। তার আগে আমাকে একটু জল দাও না। রানাদার হাত থেকে জলের বোতলটা নিয়ে আমি বাড়িয়ে দিলাম তীর্থের দিকে। ঢক ঢক করে খানিকটা জল খেয়ে কিছুক্ষণ বসে রইল তীর্থ। আমরা চেয়ে আছি ওর মুখের দিকে। একসময় ও বলল, তোমাদের থেকে একটু এগিয়েই এসছিলাম আমি। হঠাৎ একটা খিলখিল হাসির শব্দ শুনে চমকে দেখি একটা বাচ্চা মেয়ে আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি অবাক হয়ে ওর দিকে এগিয়ে যেতেই মেয়েটা হঠাৎ একটা অদ্ভুত পুরুষালী গলায় আর্তনাদ করে উঠল। আমাকে দেখে নয়, সাপটাকে দেখে। সাপ? সাপ। একটা সাপ কোত্থেকে এসে যেন মেয়েটার একেবারে কাছে চলে এলো। আমি কিছু বুঝে ওঠার আগেই ছুটতে আরম্ভ করলো। সাপটাও ওর পিছনে হিসির শব্দ করে এগিয়ে গেল। মেয়েটা যে পালিয়ে বাঁচতে পারবে না তা বুঝতে পেরেই আমিও ছুটে গেলাম ওই দিকে। ততক্ষণে সাপটা চকিতে পিছন ফিরল। ওর কালো শরীরটা চকচক করছিল। আমার দিকে হঠাৎ ফনা তুলে তেড়ে এলো। ফনা ভয়ানকভাবে তুলছিল। আমার চেতনা যেন কেউ গ্রাস করে নিচ্ছিল। আমি জানতাম পালানো মানে মূর্খামি, তাই এক পা করে পিছোতে লাগলাম। সাপটাও আক্রমণ না করে আমার দিকে একটু করে শিকারের ভঙ্গিতে এগিয়ে আসছিল। তখন একটা পাথরে হোঁচট খেলাম। হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম। তারপরে আমার কিছু মনে নেই। বলতে বলতে তীর্থের কপালে ঘামের বিন্দু ফুটে উঠেছিল। আতঙ্কটা এখনো পুরোপুরি কাটেনি ওর। বুঝতে পারছিলাম। রানাদা বলল, সাপটা গেল কোথায়? হ্যাঁ, সত্যি তো, সাপটা কিছু না করেই পালালো। ব্যাপারটা কিন্তু বেশ রহস্যময়। হঠাৎই কিছু মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে রানাদা বলল, আচ্ছা, ওই সাধু বাবার দেওয়া মালাটা কোথায় রে? আমার কাছে। বলেই যেন চমকে উঠে রানাদার দিকে তাকালো। গম্ভীর মুখে মাথা নাড়ল রানাদা। আমরা কিছুক্ষণ চুপ করে রইলাম। তখন তিনজনেই আমরা একই কথাই ভাবছি, তা আমরা নিজেরাও বুঝতে পারছি, কিন্তু কেউ কোনো কথা বলছিলাম না। তীর্থের শরীর ততক্ষণে একটু সুস্থ হয়েছে, তাই এবার আমরা একসঙ্গে হাঁটা লাগালাম রানাদার বাড়ির উদ্দেশ্যে। রানাদার বাড়ি যখন পৌঁছলাম তখন রাত প্রায় 3টে। রানাদার বাড়িতে যেহেতু আগে থেকেই খবর দেওয়া ছিল, তাই সবাই জেগেই ছিল। সবাই বলতে রানাদার বাবা, মা, কাকু আর বাড়ির হেল্পিং হ্যান্ড নিমাইদা। সেই রাতে আর কারোর সাথে বিশেষ কথা হলো না। রাত প্রায় শেষের দিকে। আমাদের দুজনের জন্য একটা ঘর খুলে দেওয়া হলো। দুজনেই শুয়ে পড়লাম তাড়াতাড়ি। পরদিন সকালে ঘুম ভাঙতে স্বাভাবিকভাবেই একটু দেরি হয়ে গেল। 9টা নাগাদ চা জল খাবার খেয়ে আমরা বের হলাম গ্রামটা একটু ঘুরে দেখব বলে। এদিন আবার গ্রামে হাট বসেছে। চারদিক বেশ জমজমাট। রানাদার বাড়িটা মূল গ্রামাঞ্চল থেকে একটু দূরে, জঙ্গলের কাছে। ফলে ওখান থেকে এখানে অনেকটা হেঁটে এসে তবে গ্রামে পৌঁছলাম আমরা। রানাদার বাড়িতে সবার সঙ্গেই আলাপ হয়েছে, তবে রানাদার ব্যাচেলার কাকা অনির্বাণদার সঙ্গে সব থেকে বেশি বন্ধুত্ব হয়ে গেল। খুবই আমোদে এবং মাইডিয়ার টাইপের মানুষ। উনি কাকা বলে ডাকতে বারণ করলেন। আমাদের থেকে বয়সও খুব একটা বেশি নয়। মানুষটার কথা বলার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা আর আন্তরিকতার ছোঁয়া আছে। হাঁটতে হাঁটতে গ্রামের হাটের কাছে চলে এসেছিলাম আমরা। জঙ্গলে এই জায়গাটা পরিষ্কার করে প্রত্যেকবার গ্রামের হাট হয় জানালেন অনির্বাণদা। কিছুটা দূরে একটা জটলা দেখে আমরা এগিয়ে গেলাম। রানাদাকে দেখে কেমন যেন অন্যমনস্ক লাগছিল। জটলার কারণটা বুঝতে পারলাম একটু পরে। একজন মানুষ মরে পড়ে রয়েছে কাঁচা রাস্তার উপর। তাকে ঘিরেই জটলা। তবে কাউকে খুব একটা অবাক বা বিচলিত বলে মনে হলো না। মৃত ব্যক্তির গলার কাছে সাপে কামড়ানোর দাগ, আর সারাটা দেহ রক্তশূন্য। লোকটা মরেছে গতকাল রাতেই। সকলে কেন যে নির্বিকার তা বুঝতে পারছিলাম।
এরকম মৃত্যু এই গ্রামে প্রায়ই হচ্ছে। রহস্য পুরনো হয়ে গেলে তার প্রতি আর আকর্ষণ থাকে না। এই বিভীষিকার সঙ্গে মানুষগুলো যেন অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে আমাদের মনটা একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। মনে পড়ে গেল গতকাল রাতের ঘটনা। কাল আমাদের সঙ্গে যা হয়েছে সে কথা রানাদার বাড়িতে কাউকেই বলা হয়নি, চেপে গিয়েছিলাম। কিন্তু এই লোকটার মৃতদেহ দেখে এখন মনে পড়ছে ওই রাতের শিকার আমরাও হতে পারতাম। হয়নি শুধুমাত্র ওই মালাটার জন্য। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর আমরা বাড়ি ফিরে এলাম। আর হাটে ঘুরতে ইচ্ছে করছিল না। সারাটা দিন বাড়িতে কাটানোর পর সন্ধ্যা নামার আগে আগে আমরা বের হলাম সেই ভাঙা মন্দির দেখতে। মন্দিরের কাছে এসে থমকে দাঁড়ালাম আমরা। ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি বলে জঙ্গলের স্বাভাবিক একটা গন্ধ আর শব্দ আছে, এ কথা আমরা তিনজনেই জানি। হ্যাঁ, তিনজন। আমি, তীর্থ আর রানাদাই বের হয়েছিলাম মন্দিরটা দেখব বলে। আসলে বিকেলের দিকে অনির্বাণদার একটু জ্বর মতো এসেছিল, তাই তিনি আমাদের সঙ্গে আসেননি। জঙ্গলে এসে পর থেকেই জঙ্গলের সেই স্বাভাবিক শব্দ বা গন্ধ কোনোটাই পাচ্ছিলাম না আমরা। বরং মনে হচ্ছিল জঙ্গল কেমন যেন থম মেরে রয়েছে। অন্ধকার এখনো পুরোপুরি গ্রাস করেনি চারপাশ। সূর্যের আলো অল্প অল্প রয়েছে। মন্দিরের দিকে তাকিয়ে রানাদা বলল, ভেতরে যাবি? হ্যাঁ, যাওয়াই যেতে পারে। বলল তীর্থ। তবে মনে হলো ওর গলাটা একটু যেন কেঁপে গেল। ও ভূত ভগবানে কোনোদিনই সেভাবে বিশ্বাস করত না, অথচ এখানে এসে যে ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটছে তাতে ওর সাহসেও চিড় ধরেছে বলেই মনে হলো। এই সময় হঠাৎ অনুভব করলাম কে যেন ঝোপের আড়াল থেকে সরে গেল। চকিতে পিছনে ফিরলাম। কে 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 বলেই ছুটে গেলাম ঝোপটার দিকে, কিন্তু ওখানে গিয়ে কাউকেই দেখতে পেলাম না। রানাদা আর তীর্থ ছুটে আসার আগেই একটা বাচ্চা মেয়ের গলার খিলখিল হাসি শুনতে পেয়ে রক্ত যেন জল হয়ে গেল আমার। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই। শুধু বড় বড় গাছগুলো ভূতের মতো দাঁড়িয়ে আছে। ততক্ষণে রানাদাও চলে এসেছে। রানাদা বলল, কি 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 হয়েছে? না, কিছু না। চল, মন্দিরের ভেতরে যাবি তো? না, মন্দিরের ভেতরে কেউ যেও না। একটা ভারী অথচ চেনা কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম তিনজনেই। আমাদের পিছনে দাঁড়িয়ে আছে সেই ট্রেনে দেখা হওয়া সন্ন্যাসী। চিনতে অসুবিধাই হলো না। তীর্থ বিস্মিত কণ্ঠে বলল, আপনি আপনি বেঁচে আছেন? কিন্তু আপনি তো... আমি তো তোমাদের বলেছিলাম এ অতি সাধারণ ব্যাপার। যে অতৃপ্ত আত্মা মৃত্যুর কারণ, তাকে মুক্তি দিতে হবে। মেয়েটার তো কোনো দোষ ছিল না, ওকে জোর করে মারা হয়েছিল, ওর মুক্তি হয়নি। তবুও ওর আত্মা ছিল এই মন্দিরকে ঘিরে। একজন শহরের ছেলে এসে ওকে আরো রাগিয়ে দিল। তার ফল এখন ভোগ করছে গ্রামবাসীরা। তোমাদের তিনজনের যদি সৎ সাহস থাকে, তবে তোমরা পারবে ওই আত্মার থেকে এই গ্রামকে উদ্ধার করতে। এই নাও। বলেই ঝোলা থেকে লাল কাপড়ে মোড়া কি একটা যেন আমার হাতে ধরিয়ে দিলেন। জিনিসটা কি তা বুঝতে পারলাম না, তবে শক্ত কিছু একটা। জিনিসটা কি তা বুঝতে না পারলেও জিনিসটা হাতে নিয়ে অদ্ভুত একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। সাধু বাবা মৃদু হেসে বললেন, আর বেশি দিন দেরি নেই। সেই মহেন্দ্রক্ষণ আসবে খুব শিগগিরই। আগামী অমাবস্যায় এই শিলাখণ্ড স্থাপন করতে হবে মন্দিরে। আমার হাতের লাল কাপড়টার দিকে নির্দেশ করে বললেন সাধু বাবা। তীর্থ বিস্ময়াবিষ্ট কণ্ঠে সাধু বাবার উদ্দেশ্যে প্রশ্ন করে ফেলল,
আরে আপনি যখন এই সমস্যার সমাধান জানেন তখন আপনি নিজেই এ কাজ করছেন না কেন? তীর্থর মুখের কথা কেড়ে নিয়ে এবার রানাদা বলল, বুঝেছি, আমার বন্ধু সুনীলই এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু আপনি তো এসব ব্যাপারে আমাদের থেকে অনেক বেশি বিদ্বান ও পণ্ডিত। আপনি নিজে এই কাজ করে গ্রামবাসীদের বিপদের হাত থেকে এতদিন বাঁচাননি কেন? কিছুক্ষণ চুপ করে রইলেন সাধু বাবা, তারপর ধীরে ধীরে বললেন, তা যে সম্ভব নয় বাবা। আমি নিজে যে এই পাপের ভাগীদার, তাছাড়া আমি সশরীরে নেই, আর আমি এখন অশরীরী। কিভাবে এই কাজ করব আমি? তখন বুঝিনি মা সন্তানের বলি চান না। এই পাপের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি বহুদিন। ওই মেয়েটির অভিশপ্ত আত্মার মতো আমারও যে মুক্তি নেই বাবা। তোমরা এ কাজ করলে আমিও মুক্তি পাব। এবার ভয়ের একটা প্রচণ্ড শিহরণ খেলে গেল আমাদের শরীরে। রানাদা কম্পিত কণ্ঠে বলল, কে আপনি? সাধু বাবা উত্তর না দিয়ে পিছন ফিরে হাঁটতে লাগলেন। যেতে যেতে শুধু বললেন, আমি সেই মন্দিরের হতভাগ্য পুরোহিত। কথাটা শুনে বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠলাম। মনে পড়ল সাধু বাবার গলায় দুটো সাপে কামড়ানোর দাগ দেখেছিলাম। সেদিন বাড়ি ফিরে আমাদের তিনজনের মধ্যে তেমন কথা হলো না। প্রত্যেকেরই মন বিস্ময়ে অভিভূত হয়েছিল। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম দীর্ঘস্থায়ী হলো না। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। ধর্মর করে উঠে বসে দেখলাম আকাশে মেঘ করেছে। চাঁদের আলো ঘরে যেটুকু প্রবেশ করছিল সেটাও আর নেই। মেঘের গুম গুম শব্দ কানে আসছে। বিছানা থেকে নেমে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। ততক্ষণে বৃষ্টিও শুরু হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘের ডাক। বাইরের দিকে তাকিয়ে সিগারেটে অল্প অল্প টান দিচ্ছিলাম। সিগারেটের কড়া গন্ধ যেমন নাকে আসে অন্য সময়, আজও তেমনি আসছিল। কিন্তু তখনই হঠাৎ একটা মোটকা গন্ধ নাকে এসে লাগলো। সিগারেটটা দ্রুত কয়েকটা টানে শেষ করে ফেললাম। তবুও সিগারেটের গন্ধ ছাপিয়ে ওই মোটকা গন্ধটা নাকে ঠেকছে। গাটা গুলি উঠল। হঠাৎই একটা মৃদু গোঙানির শব্দ পেয়ে চমকে উঠে পিছন ফিরে তাকাতেই আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল। যে দৃশ্য আমি দেখলাম তা মনে পড়লে আজও আমার হাত পা শিউড়ে ওঠে। তীর্থ ঘুমোচ্ছে, আর ওর কোলের উপরে একটা বাচ্চা মেয়ে বসে আছে। মেয়েটার পরনে একটা গোলাপি ফ্রক, আর তার শরীরটা জড়িয়ে রয়েছে একটা বিশাল কালো সাপ। সাপটা মাঝে মাঝেই নড়ছে আর চলে বেড়াচ্ছে মেয়েটার শরীর জুড়ে। মেয়েটা তীর্থের মুখের কাছে ঝুঁকে কি যেন ফিসফিস করে বলছে, আর ঘুমের ঘরেই তীর্থ মৃদু মৃদু ঘুমাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য আমি স্তম্ভিত হয়ে গেলাম। পর মুহূর্তেই ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম তীর্থের উপর। কই কই, কিছুই তো নেই। এর মধ্যে তীর্থ ঘুম ভেঙে ধড়মড়িয়ে উঠে বসেছে। আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকায় আমি ওকে সব কথাই খুলে বললাম। ও আমার কথা আশ্চর্যজনকভাবে বিশ্বাসও করল। বলল, আরে ঘুমের মধ্যে আমি ঠিক এই স্বপ্নটাই দেখেছি জানিস। মেয়েটা আমাকে ডাকে, ওর খুব কষ্ট জানিস তো, খুব কষ্ট। আমার মনে হচ্ছিল যেন বহু দূর থেকে ভেসে আসছে তীর্থের গলাটা। ও নিজের মনে কত কিছু বলে যাচ্ছিল, সব কানে আসছিল না আমার। হঠাৎ জানলার দিকে চোখ পড়তে চমকে উঠলাম আমি। মেয়েটা, হ্যাঁ সেই মেয়েটা যাকে একটু আগেই তীর্থের বুকের উপর বসে থাকতে আমি দেখেছি। ওর মুখে বেশ কয়েকটা ক্ষতচিহ্ন ওর মুখটাকে আরো বিভৎস করে তুলেছে। চোখের মনির কালো অংশটা বেমালুম গায়েব।
শুধু সাদা গ্যাতে গ্যাতে জেলির মতো চোখ নিয়ে ও আমাদের দিকে তাকিয়ে আছে। মোটকা গন্ধটা আবার ফিরে এসেছে। মাথাটা ঘুরছিল আমার। জ্ঞান হারানোর আগের মুহূর্তে শুনলাম ওই ওই মেয়েটা খিলখিল করে হাসছে। জ্ঞান ফিরল পরদিন সকালে। উঠে বসে দেখলাম রানাদা উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে আমার দিকে। শুধু রানাদাই নয়, অনির্বাণদা আর তীর্থও উপস্থিত আছে ঘরে। আমার জ্ঞান ফিরতে দেখে ওরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেলা হয়ে গেছে বেশ। সূর্যের আলো জানলা দিয়ে এসে পড়েছে ঘরের মধ্যে। রানাদা বলল, তোর জ্ঞান ফিরেছে দেখে ভালো লাগছে। আচ্ছা, শরীর কি খুব দুর্বল লাগছে? না, শরীর ঠিকই আছে। কিছুক্ষণ পর দুপুরের খাওয়া সেরে আমরা গ্রামের পথে বের হলাম। হাঁটতে হাঁটতে আবার ওই জঙ্গলেই ঢুকলাম আমরা। জঙ্গলের রাস্তাটা খুবই রুক্ষ। পাতা আর গাছের ডালে মাটি ঢেকে রেখেছে। সেগুলো পায়ের তলায় পড়ে মড়মড় শব্দে ভেঙে গিয়ে জঙ্গলের নিস্তব্ধতাকে যেন আরও বাড়িয়ে তুলছিল। হঠাৎই দেখলাম তীর্থ দূরে কোথাও যেন হেঁটে যাচ্ছে। ওকে আটকাতে যেতেই চমকে উঠলাম আমি। ওকে ঠিক স্বাভাবিক বলে মনে হলো না। সম্মোহিতের মতো এক পা করে ও এগিয়ে চলেছে। রানাদাও লক্ষ্য করেছে ব্যাপারটা। আমি ওর নাম ধরে চেঁচিয়ে উঠলাম, কিন্তু তীর্থ শুনতেই পেল না। এগিয়েই চলল পাগলের মতো। আমরা ওর পিছন পিছনে এগোলাম, কিন্তু ওর পায়ে যেন অস্বাভাবিক গতি ভর করেছে। এগিয়েই চলেছে ও। একসময় জঙ্গলের বেশ গভীরে চলে এলাম আমরা। তীর্থ ভূতগ্রস্তের মতো হেঁটেই চলেছে। আমরা ওর নাম ধরে ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল তীর্থ। আমরা ওর কাছে ছুটে যেতেই বুঝলাম ও জ্ঞান হারিয়েছে। একটু পরেই আবার জ্ঞান ফিরেও এলো। ধর্মড়িয়ে উঠে বসে শুধু জিজ্ঞাসা করতে লাগলো তীর্থ, মেয়েটা কোথায় গেল? কি কোন মেয়েটা? হ্যাঁ, আরে যে আমাকে ডাকছিল। বাড়ি ফিরতেই রানাদা ওর ঘরে আমাদের দুজনকে ডাকলো। আমরা যেতে দেখলাম রানাদা নিজের বিছানায় বসে চুপচাপ ধূমপান করে চলেছে। আমরা ঘরে ঢুকতেই বলল, তোরা ফিরে যা। অকস্মাৎ এই কথা শুনে আমরা বেশ অবাকই হলাম। বিস্ময় ভাবটা কাটিয়ে তীর্থ বলল, কেন রানাদা? আমাবস্যার তো দুদিন আরো দেরি আছে। এক মনে কি যেন দেখতে দেখতে রানাদা বলল, আমি তোদের এই বিপদে আর থাকতে দিতে চাই না। তোরা 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 ফিরে যা, ফিরে যা, তোরা ফিরে যা। আমরা দুজনেই হেসে উঠলাম। বললাম, হ্যাঁ রানাদা, তোমাকে এখানে ছেড়ে আমরা মোটেও যাব না, তাতে যাই হয়ে যাক না কেন, বুঝেছ? রানাদা উঠে দাঁড়ালো। অস্থিরভাবে পায়চারি করতে করতে বলল, তোরা তোরা বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না তোরা। এই তো সেদিন হাটে দেখলি একটা লোক কেমন মারা গেল। তোদের ওপর তেমন কোনো বিপদ নেমে আসুক তা আমি চাই না। না গো রানাদা, আজ পর্যন্ত তোমার সব কথাই শুনে এসছি, কিন্তু এই ব্যাপারটা মানব না। আমরা যা করার একসাথেই করব। আর তুমি যদি ফিরে যাওয়ার কথা বলো, তাহলে আমরা তিনজনেই ফিরে যাব। রানাদা এর পরেও কিছুক্ষণ আমাদের বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে শেষমেশ চুপ করে গেল। আমরা আবার আলোচনায় বসলাম। তীর্থ বলল, আমি হিসেব করে দেখেছি, পরশুই অমাবস্যা। ওই দিনই আমরা বের হব রাত্রে, তিনজন একসাথে। মাথা নাড়লাম আমি আর রানাদা। রানাদা বলল, তবে আমরা একসাথেই থাকবো। বরাবর দেখেছি পরস্পরের থেকে আলাদা হয়ে গেলেই বিপদটা হয়। তাহলে তুমি বলছো যে মন্দিরেও আমরা একসাথেই ঢুকবো? হ্যাঁ। তার কথার প্রত্যুত্তরে তীর্থ কিছু একটা বলতে যাচ্ছিল। হঠাৎই নিচ থেকে অনির্বাণদার গলা পেয়ে আমরা নিচে নেমে এলাম। দরজার সামনে দেখলাম
রানাদার বয়সী একজন যুবক দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারা দেখে আমরা চমকে উঠলাম। মানুষটাকে দেখলে মনে হয় ইনসমনিয়ার রোগী। তার উস্কো খুস্কো চুল, লাল চোখ, সবকিছুই যেন ওই অনিদ্রার সাক্ষ্য দেয়। পরনের পোশাক দেখে মনে হয় ভালো বংশের ছেলে। কিন্তু এই মুহূর্তে মনে একটাই প্রশ্ন এলো, লোকটা কে? প্রশ্নের উত্তর অবশ্য সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম আমরা। রানাদা মানুষটার দিকে ছুটে গিয়ে বিস্মিত কণ্ঠে বলল, সুনীল, তুই হঠাৎ কি ব্যাপার? তুই আগে জানাসনি তো? সুনীল, রানাদা যার কথা নিজের অভিজ্ঞতা ব্যক্ত করার সময় বলেছিল। সুনীলদা বলল, বিশ্বাস কর, আমার জানিয়ে আসাই উচিত ছিল, কিন্তু কিন্তু বলে কি যেন ভেবে আচমকাই রানাদার হাত দুটো চেপে ধরল সে। তোকে সব বলছি, তার আগে শুধু একটা কথা বল। আমায় আজ রাতে একটু তোর বাড়িতে থাকতে দিবি? আরে এইভাবে বলছিস কেন? তোর সঙ্গে কি সৌজন্যের সম্পর্ক আমার? চল ভেতরে চল, আয়। কয়েক রাত ভালোভাবে ঘুমোইনি আমি। আসলে ঘুমোতে গেলেই একটা স্বপ্ন আমাকে যেন তছনছ করে দিচ্ছে। আমি আতঙ্কিত হয়ে বারবার জেগে উঠছি। আমাকে ডাকছে, জানিস? বলতে বলতে স্বপ্নালু চোখ দুটো নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে। রানাদা দু কাঁধে হাত দিয়ে বলল, কি স্বপ্ন দেখেছিস আমাকে খুলে বল। বলছি সব বলছি। বলে কিছুটা সময় নিল সুনীলদা, তারপর শুরু করল। গত কয়েক রাত ধরে রোজ রাতে এই একই স্বপ্নের পুনরাবৃত্তি ঘটছে আমার। স্বপ্নে দেখলাম তোদের গ্রামের ওই মন্দিরটা, ভেতর থেকে একটা বাচ্চা মেয়ের হাত বেরিয়ে আসছে। হাতটা না হাতছানি দিয়ে ডাকছে আমাকে। বিশেষ কর রোজ রোজ এই এই একটাই স্বপ্ন দেখে চলেছি। শুধু রাতে নয়, কখনো কখনো দিনের বেলাতে চোখ লেগে গেলেও ওই একই স্বপ্ন। বিশ্বাস কর ভাই, এতটুকু বানিয়ে বলছি না আমি। এই স্বপ্ন আমাকে শান্তিতে থাকতে দেয় না। বারবার মনে হয় কেউ যেন ডাকছে। আমাকে একবার ওখানে নিয়ে যাবি রে? কেমন যেন অসহায় শোনালো সুনীলদার গলাটা। মানুষটাকে ভালোভাবে আমি চিনি না, তবুও ওর কথার মধ্যে যে অদ্ভুত আকুতিটা ফুটে উঠছিল, তাতে কেন জানি না বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। সুনীলদা আবার বলল, রে, নিয়ে যাবি না? যাব, তবে আজ নয়, পরশু রাতে। আজ সেই দিন যার অপেক্ষায় এই কটা দিন কাটিয়েছি আমরা। রাত প্রায় 12টা। আমরা চারজন প্রস্তুত বের হবার জন্য। আজ অমাবস্যা, তাই চারদিক নিকষ কালো অন্ধকারে ঢেকে রয়েছে। আমরা বেরোনোর পর কোথা থেকে যেন একটা শেয়ালের ডাক শোনা গেল। সেই ডাক অতি বড় সাহসীর বুকেও কাঁপন ধরিয়ে দেয়। আমরা মনকে সংযত করার অক্ষম চেষ্টা করতে করতে এগিয়ে চললাম। চারদিক শুনশান। এই দিন ভুলেও কেউ বাড়ি থেকে বের হয় না। একে তো অমাবস্যা, আবার আকাশে কালো মেঘ। টিপ টিপ করে বৃষ্টিও শুরু হলো খানিক এগোতেই। আকাশে মেঘের ডাক আর শেয়ালের আর্তনাদ, সব মিলিয়ে ভয়াবহ এক পরিবেশ সৃষ্টি হয়েছে। সুনীলদার শরীর একটু দুর্বল ছিল। রানাদা ওকে সঙ্গে আনতে চাইছিল না, কিন্তু সুনীলদা গোঁ ধরল প্রচণ্ড, ছটফট করতে লাগলো। ফলে তাকে সঙ্গে নিয়ে আসতেই হলো। শিলাখণ্ডটা ছিল আমার কাছে।
এটাকে সঠিক জায়গায় রেখে আসার দায়িত্বটাও আমার। কেমন যেন ভয় মেশানো একটা রোমাঞ্চের অনুভূতি হচ্ছিল মনের মধ্যে। হঠাৎ অনুভব করলাম একটা বোটকা গন্ধ ঠিক সেদিনকার মতো এসে ছেয়ে ফেলেছে চারিদিক। হঠাৎ ঘাড়ে কার একটা গরম নিঃশ্বাস পেয়ে চমকে উঠলাম। কিছুটা এগোনোর পরেও যখন সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হলো না, তখন শরীরে সত্যি ভয়ের একটা শিহরণ খেলে গেল। বাকি সকলের মুখ চোখও কেমন যেন থমথমে। সবাই যে আমার মতো সেই অশুভ আত্মার উপস্থিতি অনুভব করছে তা তাদের মুখ দেখেই বুঝতে পারলাম। তবুও সাহসে বুক বেঁধে এগিয়ে চললাম আমরা। একটু এগোতেই জঙ্গলে প্রবেশ করলাম সকলে। এই সময় বৃষ্টি নামলো জোরে। বৃষ্টির ফোঁটা নেমে আসছে সবেগে। সেই শব্দ ছাপিয়ে হঠাৎই কার যেন অট্টহাসি চারিদিকে ধ্বনিত হলো। চারিদিক যেন কেঁপে উঠল সেই শব্দে। তার সঙ্গে অদৃশ্য এক সাপের ফোঁস শব্দে মুখরিত হয়ে উঠল বনভূমি। আমরা যত এগোতে লাগলাম তত সে হাসি আর সাপের ফোঁস বেড়েই চলল। একসময় মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম আমরা। এই সময় হঠাৎ সুনীলদা অসুস্থ হয়ে পড়লে রানাদার হাত ধরে প্রবলভাবে হ্যাঁ হ্যাঁ করে শ্বাস নিতে লাগলো। রানাদা বলল, তোরা ভেতরে যা, আমি দেখছি ওকে। আমরা দুজনেই ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের মধ্যে গাঢ় অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। কিছুটা এগোতেই অন্ধকারে চোখ সয়ে এলে গর্ভগৃহের মধ্যে ঢুকলাম আমি আর তীর্থ। এই জায়গাটা কেমন যেন ভেজা ভেজা, স্যাঁতস্যাঁতে। বহির্জাগতিক কোনো সম্পর্ক নেই এমন গাঢ় অন্ধকার আর নিস্তব্ধতা বিরাজ করছে এখানে। দুজনে পরস্পরের মুখ চাওয়াচাই করে এগিয়ে গেলাম, কিন্তু মূর্তির কাছে যেতেই থমকে দাঁড়াতে হলো। মূর্তিকে ঘিরে থাকা কাল সর্প জীবন্ত হয়ে উঠেছে। তার নরম পিচ্ছিল দেহটা চলে বেড়াচ্ছে মূর্তির শরীরে। সে ফনা তুলে আমাদের দিকে মুখ ফেরালো। এবার তার চেরা জিভ বেরিয়ে আসছে বারংবার। মূর্তির দেহ ছেড়ে মাটিতে নেমে এলো সে। তারপর স্লথ গতিতে এগোতে লাগলো আমাদের দিকে। তখনই খিলখিল করে হেসে উঠল একটা মেয়ে। তার দেহাবয়ব চোখে পড়ল না আমাদের দুজনেরই, শুধু তার অপার্থিব ভয়াবহ হাসি ধ্বনিত হতে লাগলো মন্দিরের দেওয়ালে দেওয়ালে। সাপটা ক্রমেই এগিয়ে আসছে আমাদের দিকে। আমাদের অসহায়ের মতো দাঁড়িয়ে থাকার কারণেই বোধ হয় উপহাস করে মেয়েটি হাসছে। আমার হঠাৎ মনে পড়ল তীর্থের পাঞ্জাবির পকেটে রয়েছে সেই সাধু বাবার দেওয়া মালাটা। চেঁচিয়ে বললাম, মালাটা বের কর তীর্থ। হতভম্ব হয়ে মালাটা বিনা বাক্য ব্যয়ে বের করে দিল সে। কারণ বা তাৎপর্য না বুঝলেও মালাটা নিয়ে কি মনে হলো সাপটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। সাপটা যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো সরে গেল, কিন্তু তার আগেই মালাটা তার দেহ স্পর্শ করেছে। ফলে সে কাঁপতে শুরু করলো অদ্ভুতভাবে। মালার স্পর্শে ওর দেহ যেন পুড়ে যাচ্ছিল। মালাটার শরীরে যেখানে স্পর্শ করেছে সেখান থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল। একসময় ভস্ম হয়ে গেল সাপটার শরীর। তখনই সেই মেয়েটার প্রেতাত্মার কণ্ঠ শোনা গেল আবার। তবে এবার আর হাসি নয়, প্রবল আক্রোশে কেউ যেমন চিৎকার করে ওঠে তেমনি রক্ত জল করা শব্দ বের হয়ে এলো। যেন হেরে যাওয়ার আক্রোশে সে ছটফট করছে। সাপটার দেহ ভস্ম হয়ে যাওয়ায় আমাদের সাহস বেড়ে গিয়েছে। এবার সেই লাল কাপড়ে মোড়া শিলাখণ্ড বের করলাম আমি। তারপর নমস্কার জানিয়ে তা স্থাপন করলাম সেই মূর্তির সামনে। হঠাৎই চারদিক কাঁপিয়ে শোনা গেল রক্ত জল করা একটা আর্তনাদ। একটা কচি মেয়ের গলা অথচ বিকৃত স্বর ভেসে এলো, তোদের আমি ছাড়বো না, না ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। কিন্তু সে আক্রোশ নিষ্ফল।
তার আর কোনো ক্ষমতা নেই। তাও বেশ কিছুক্ষণ ধরে সেই অশরীরী বাচ্চার চিৎকার শোনা গেল। তারপর এক সময় সব নিস্তব্ধ। রাতের স্বাভাবিক পরিবেশ নেমে এলো। তক্ষুনি শুনতে পেলাম রানাদার ডাক, শিগগির আয়। আমরা যাওয়ার আগেই অদ্ভুত একটা কাণ্ড ঘটল। এই বাচ্চার মূর্তিটা বিকট শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আমাদের চোখের সামনে, কিন্তু তা দেখার সময় ছিল না। রানাদার ভয় মিশ্রিত কণ্ঠস্বর তখন আমাদের বুকে হাতুড়ি পিটে চলেছে। আমরা মন্দির থেকে বেরোতেই যে দৃশ্য চোখে পড়ল তা বড়ই বিষণ্ণ করে তুলল আমাদের মনটাকে। সেই আত্মা বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু যাওয়ার আগে কেড়ে নিয়েছে সেই মানুষটার প্রাণ যে তাকে পুনর্বার জাগিয়েছিল, অর্থাৎ সুনীল দাকে। তার মৃতদেহ নিয়ে হতবিহ্বলের মতো বসে আছে রানাদা। সুনীলদার মুখ থেকে একদলা রক্ত আর থুতু বেরিয়ে এসেছে। তার মৃত্যু যে কতটা যন্ত্রণাদায়ক হয়েছে তা আর বলে দিতে হয় না। হঠাৎই একটা রাতচরা পাখি ডেকে উঠল। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অরণ্য শুধুমাত্র সাক্ষী থাকল এই সমস্ত ঘটনার।
ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে এতক্ষণ আপনি শুনছিলেন সাহিত্যিক শুভাঞ্জন ব্যানার্জির কলম থেকে একটি ভিন্ন স্বাদের কাহিনী অভিশাপ।